দাদা কি লাইন দাদা, কি অবস্থা সবার? কেমন আছো দাদা? এখন এই কি কেমন আছো বলতে হবে, হ্যাঁ ঠিক আছে, কমেন্ট বক্সে। কমেন্ট কেউ করে না যদিও। তো আরিফুল হোসেন কালকে আমি ভিডিও প্রথম মানে অনেকদিন পরে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কমেন্ট করে দিয়েছে। Thanks man, thanks a lot man. I really appreciate your comments. Yeah. এর বেশি বলার আমার কিছু নাই, আমার ইংলিশ একটু উইক তো যদিও। It's a huge thumbs up for you man. Thanks for the support. I will keep work. মানে I'll just work on my process on my uh, classes to make it much more advanced, much more clear, much more informative and whatever. So আজকে আমরা পড়বো হচ্ছে, খুব একটা ইনথুজিয়াস্টিক হচ্ছে না তাই না? হবে দাদা, আস্তে আস্তে হবে। এরকম খুব একটা সকাল থেকে উঠে দাদা যে যে প্যারায় আসি না, চশমায় ধুলো, কাজ কাম করে সাইড টাইড করে বিভিন্ন ভাই এরা ফ্যামিলিতে থাকলে যে কত থাক, সবাই আছে, সবার একটু ফ্যামিলি, বাট আমার ফ্যামিলি একটু বেশি কি বলবো থাকছে। সো আজকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে কালকের জিনিসটা। আমরা আজকে আবার একটু সামারাইজ করি। কালকে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে, আমি একটু বলি না, সেটা হচ্ছে সমচাপের বিষয়টা। সমচাপ, আইসোবার যে জিনিসটা, আইসোবারে কি হয়েছিল? আইসোবারে আমরা বলতেছিলাম হচ্ছে যে চাপটা সমান থাকবে, সমচাপ বা চাপ সমান থাকবে। সমচাপে কৃত কাজটা কি হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা সবাই জানি, ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন এই যে ডি ডাব্লিউ এখানে আছে না, সমচাপ প্রক্রিয়ায় ডি ডাব্লিউ এর মানটা হবে কি জানো? ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ইন্টু ডিভি। সমচাপ প্রক্রিয়া ইন্টু ওই চাপে আয়তনের পরিবর্তন। চাপের সাথে কিন্তু পি ভেরিয়েস অন বাই ভি, এই সূত্র আমরা সবাই জানি তাই না, বয়েলের সূত্র। এখন কথা হচ্ছে যে আমার চাপটা কনস্ট্যান্ট থাকবে, বাট চাপের সাথে তো আয়তনের একটা সম্পর্ক আছে। চাপ কনস্ট্যান্ট থাকলে যে আয়তন কনস্ট্যান্ট হয়ে যাবে তা তো না। চাপ কনস্ট্যান্ট থাকছে বাট আয়তনটা চেঞ্জ হচ্ছে। সেই আয়তনের যে পরিবর্তন, চাপ এবং সেই আয়তনের পরিবর্তনটাই কৃত কাজ হিসেবে আমার গ্যাসটার মেন যে কৃত কাজ হিসেবে সেটা হচ্ছে সঞ্চয় হচ্ছে। সো তারপরে আমরা চলে আসি সম আয়তন প্রসেস। সম আয়তনে কি হচ্ছে, আমার আয়তনটা আনচেঞ্জ থাকতেছে। তাহলে ডি ডাব্লিউ ইজ টু পি ডট ডিভি। ডিভি এর মানটা 0 হচ্ছে, তাহলে পি ডট 0 কাজ হচ্ছে, তাহলে কাজের মান তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কাজের মান কোনো কাজ হয় না। তাহলে কি বাকি থাকে? ডি কিউ ইজ টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তার মানে আমার যেহেতু কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ সিস্টেম আমার কোনো কাজ করতেছে না বা সিস্টেমের উপরে আমার কোনো কাজ করা লাগতেছে না, তাহলে আমার কি কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? ডি কিউ মানে প্রযুক্ত তাপ, যে তাপ আমরা দিচ্ছি সেই তাপটা সম্পূর্ণরূপে আমার কোন শক্তিতে কনভার্ট হচ্ছে? সেটা আভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, বিকজ ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। বুঝলে বিষয়টা? ঠিক আছে দাদা? তারপরে আসি তারা আছে এই যে সমস্ত প্রক্রিয়ায়। সমস্ত প্রক্রিয়া মনে করো বিষয় আছে, ঠিক আছে? সমস্ত প্রক্রিয়ায় কি হয়? তাপমাত্রাটা তো কনস্ট্যান্ট থাকে। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তাপমাত্রা কিভাবে কনস্ট্যান্ট রাখবো? আমি কোন একটা জিনিসে খুব স্লোলি তাপ দিব, খুব স্লোলি আস্তে আস্তে, জোরে আস্তে, একটু আস্তে কথা বলতে হবে। কিন্তু আস্তে কথা বলে তো শুনতে পাবে না, ওটা ফিলটা আসছে, একটু চশমা পড়তে হবে না, চশমা পড়তে আমি দেখতে পাবো না, এটা বললে তো আমি 1-2 মিনিট পড়ে থাকি। হ্যাঁ, সো যেটা বলা হয়েছে যে আমার একটা প্রসেস হচ্ছে, আমি আবার বলতেছি এই জিনিসটা, যে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় কি হয়? আমার চাপ কনস্ট্যান্ট থাকে এবং ডি ডাব্লিউ ইজ টু পি ডট ডিভি হয়। এটাই হয় হচ্ছে কৃত কাজ সমচাপ প্রক্রিয়ায়। এবার সম আয়তন প্রক্রিয়ায় কি হয়? পি ডট ডিভি এর মান, এই যে আয়তনের পরিবর্তনটা, এটা যেহেতু কনস্ট্যান্ট থাকে, আনচেঞ্জ থাকে। কনস্ট্যান্ট মানে এই না যে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কিন্তু একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মানে চেঞ্জ হবে। সবসময় 5 অ্যাটমসফিয়ার থাকবে, এটাই হচ্ছে, সরি, সবসময় ধরো 5 কিউবিক মিটার থাকবে,
5 কিউবিক মিটার থাকবে। এটা আয়তন। সমচাপ প্রক্রিয়ায় একটা হবে, সমায়তন প্রক্রিয়ায় আর একটা রকম হবে, সমতাপমাত্রা মানে যখন সমষ্ণ প্রক্রিয়া। দাদা আমি বলতেছি, দাদা আমি এক জিনিস বারবার কেন বলি, কারণ আছে। এক জিনিস বারবার বললে না থাকে, ব্রেনে একটু থাকে, ঠিক আছে। তো সমায়তন প্রক্রিয়াটা আবার একটু বলি না। সমায়তন তো বললাম, সমচাপ বললাম, সমায়তন বললাম, এবার বলবো হচ্ছে সমতাপ বা আইসোথার্ম তাপমাত্রা। সরি, আবার ভুল বললাম। তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপ কনস্ট্যান্ট থাকে না, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। সো সমষ্ণ প্রক্রিয়ায় আইসোথার্মাল প্রসেসে আমার তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, বিকজ আমি খুব স্লোলি তাপ দিব। এখন এই যখন স্লোলি আমি তাপ দিতে থাকবো, তখন আমার সিস্টেমের উপরে সিস্টেমের আভ্যন্তরীণ শক্তিটা আনচেঞ্জ থাকে, বিকজ আমার তাপমাত্রা কিন্তু কোনো চেঞ্জ হয় না। আর তাপমাত্রার সাথে আভ্যন্তরীণ শক্তির একটা হিউজ একটা রিলেশন। আমার যদি তাপমাত্রার চেঞ্জ না হয়, আমার আভ্যন্তরীণ শক্তি কেন চেঞ্জ হবে? কোনোভাবে চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই এই সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ এর মান হয় 0, ডিইউ এর মান হয় 0 এবং ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিডাব্লিউ হয়। তার মানে যতটা আমরা তাপ দিচ্ছি তার সম্পূর্ণটাই সিস্টেমের উপরে কাজ করে, বা সিস্টেম কোনো জিনিসের উপরে কাজ করে। এখানে আভ্যন্তরীণ শক্তির কোনো ফেরাঘোরা নাই। তারপরে আমরা আসবো হচ্ছে আইসোথার্ম, চলে গেল। এবার আসবো আমরা হচ্ছে রুদ্ধতাপ বা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা হবে কি, যে প্রসেসের মাধ্যমে আমার তাপমাত্রার কোনো কিছুরই চেঞ্জেস আসবে না, তাপমাত্রারও কোনো চেঞ্জ হবে না, মানে তাপ মানে এর সাথে কোনো একদম আইসোলেটেড, মানে এর সাথে কারো কোনো সম্পর্ক নেই। যেমন এই যে তার বাইরে থেকে কোনো সিস্টেমের বাইরে থেকে তাপ দেওয়া যাবে না, তাপ বেরো হবে না, নির্গত হবে না। এটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাপ বাইরে যায় না, বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, তাকে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এবার আমরা আসবো, আমি একটু এভাবে দেখি না, আমি দেখতেও চোখে এখানে তো দেখা কোনো সিস্টেম নাই, পড়তে গেলে আমার এটা পড়তে হবে, চশমাটাই পড়ি। সো এবার আসবো আমরা হচ্ছে আপেক্ষিক তাপে আসবো। এবার আচ্ছা কত মিনিট হয়েছে আমি একটু জাস্ট দেখবো। এটা 7 মিনিট হয়ে গেছে। 7 মিনিট হয়ে গেছে। আমি আগের ক্লাসে রিক্যাপ করতেছি। এবার আমরা বলবো হচ্ছে আয়তন প্রক্রিয়ায়। সমায়তন প্রক্রিয়া কি হচ্ছে, আমরা জানি কোনো পদার্থের একক ভরের তাপমাত্রার একক বৃদ্ধির ফলে একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব। একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব, সেটা হবে আমার আপেক্ষিক তাপ। এখন ওই 1 কেজির ওইখানে আমি বলবো 1 মোলের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, তখন সেটা হবে কি জানো, মোলার আপেক্ষিক তাপ। সহজ না? এই জিনিসটা মানুষের কি একটা অবস্থা। আস্তে আস্তে আস্তে। এখন এই আজান দিছে, ওয়েট আজান দিছে। Yeah, what's up? Back. I'm Tawfiq Kubir and welcome to Pagoler Class. এবার আমি ইন্ট্রোটা ভালো হচ্ছে না, আসলে সবসময় মুডটা ভালো থাকে না, সবসময় আসলে ক্লাস নেওয়ার মুড থাকে না। আর যে আচ্ছা ওকে কাম ডাউন ম্যান। সো আজকে আমরা যেটা বলতেছিলাম আগে, যে আপেক্ষিক তাপ বা মোলার আপেক্ষিক তাপ, আমরা একটা সূত্র জানি না, হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু এমএস ডেল্টা, একটা সূত্র আছে না, ওইখানে ওই যে এস জিনিসটা, এম এস, ওই এসটা হচ্ছে আমার মোলার আপেক্ষিক তাপ। মনে করো 1 মোল, আমি প্রথমে কি বললাম, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, সেটা হবে আমার আপেক্ষিক তাপ। এখন ওই 1 কেজির জায়গায় বলবো 1 মোল কোনো জিনিসের। 1 মোল মানে কি? মোল জিনিসটা কি? মোল হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু, এটাই হচ্ছে মোল। সাপোজ আমার 1 লিটার পাত্র আছে, তাতে আমি 1 লিটার পানি রাখবো,
সেটা হবে 1 মোল। না, এরম না দাদা, হ্যাঁ আমি ভুল বলেছি। 1 মোল মানে হচ্ছে পানি, H2O। H2O এর আপেক্ষিক পারমাণবিক ভরটাকে গ্রাম এককে প্রকাশ করব। আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে পানির কত? হাইড্রোজেন 2টা এবং অক্সিজেন 8 আর 8 16, টোটাল হচ্ছে 18। এই 18টাকে আমরা মোল না বলে গ্রামে প্রকাশ করব। এই আপেক্ষিক ভরটাকে আমি গ্রামে প্রকাশ করব, তাহলে সেটা হয়ে গেল মোল। 1 লিটার পাত্রে কত মোল পানি আছে? মোল পার লিটার, এটাই হচ্ছে মোলারিটি। ওই যে বললাম মোলার আপেক্ষিক তাপ, সেই মোল থেকে, সেই এদিক থেকে ওদিক থেকে আসতেছে। এগুলো হচ্ছে কনসেপ্ট। বিভিন্ন সায়েন্টিস্টরা মানে মেজারমেন্ট ঠিক রাখার জন্য, কোনো জিনিসকে মাপার জন্য এই মোল টাইপের জিনিস, মোলারিটি, নর্মালিটি, আরো কি আছে এগুলো আবিষ্কার করার জন্য কেমিস্ট্রি পড়বো, তখন আরো ভালোভাবে বোঝাই দেবো ভাই। তারপরে আমরা আসবো হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, ওই একই জিনিস। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, কি করব? স্থির চাপে, সিপি যেটা। এবার তারপরে হচ্ছে স্থির আয়তনে। স্থির আয়তনে ওই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, সেটা হবে আমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আহামরি কিছুই না। 1 মোল কল্পনা করব, 1 মোলের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, এই জাস্ট এইটুকু, আহামরি কিচ্ছু না। তারপর আমরা চলে আসি সিপি সবসময় সিভি থেকে বড় হয় কেন? এখন কথা হচ্ছে এটা আহামরি কিচ্ছু না ভাই, বাদ, অত হামলামি করে লাভ নেই। সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর একটা সূত্র আছে, সিপি মাইনাস সিভি। এখন কিভাবে আইসে না আইসে আমি অত জানি না ভাই। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এটা হচ্ছে আমার মেইন সূত্র। মানে এটা আছে, আমি দেখছি অরিজিন আছে, এর একটা অরিজিন আছে, কোন একটা অরিজিন থেকে এটা আইসে। অরিজিনটা খুঁজেই পাচ্ছি না, কোথাও একটা আছে, শিওর একটা কোথাও একটা আছে জিনিসটা। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই থেকে বোঝা যায় সিপি ইজ ইকুয়ালস টু আর প্লাস সিভি। আমরা মনে রাখবো সিপি সিভি, সিপি সিভি, পিভি মনে রাখবো ভাই। আমার যেভাবে মনে থাকে তোমাদের কিভাবে মনে থাকবে আমি ঠিক শিওর না, তবে আমি যেভাবে মনে রাখি পিভিটি, 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 সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। এই সিকোয়েন্স অনুযায়ী অনেকটা যায়। এখন আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে আমার ডিইউ ইজ ইকুয়ালস টু সিভি ডিটি। এটা একটা সূত্র যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু সিভি ইন্টু তাপমাত্রার পরিবর্তন। এটা ঠিক কোথা থেকে আইসে আমরা জানি না, তবে আমরা আর একটা জিনিস জানি, ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডট ডিভি। মেবি ওই রকম টাইপের একটা, মানে অন্য একটা রূপ। ডিইউ ইজ ইকুয়ালস টু সিভি ইন্টু ডিটি। আগে ছিল কি ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু, আমার সাথে বল, ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু, ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু, বলো 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 বলো, ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডট ডিভি। আর এটা কি হচ্ছে ডিইউ ইজ ইকুয়ালস টু সি ডট পিভি। আমি ভুল বললাম, মানে ব্রেন কতটা ডিস্ট্রাক্টেড থাকে, আমার ব্রেন অন্য দিকে আছে, ক্লাসের দিকে নাই। মানে কাজ, ফ্যামিলির কাজ,
এমনিতে থাকতে গেলে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। সো তো আমরা কি পড়েছিলাম আজকের আগের ক্লাসে? dw = p.dv, এটা পড়েছিলাম না? আর আজকে আমরা কি পড়লাম? du=cv/dt। ওখানে আয়তনের পরিবর্তন ছিল আর এখানে তাপমাত্রার পরিবর্তন। ওইখানে ছিল p আর এখানে হচ্ছে cv। বুঝলে এবার বিষয়টা? আস্তে আস্তে যাব আমরা। ওই সূত্রটা আমরা ভাঙাইছি আবার, dq=du+dw, সূত্রটাই আছে এখানে। সেই সূত্রটা কিভাবে কি আইছে নাকি সেটা দেখাইছে। সিপি সর্বদা সিভি থেকে বড় হবে। সিপি মাইনাস, ওই যে বললাম না পিভি মনে রাখবা, সিপি মাইনাস সিভি = আর। তাহলে সিপি মাইনাস, যদি সিভি = আর হয়, সিভি এর মান বেশি হয়, সিপি এর মান সবসময় বেশি হবে। সিপি = আর+সিভি হয়ে গেল না? তারপরে এবার আরেকটা কথা আছে, মোলার আপেক্ষিক দ্বয়ের অনুপাত। মোলার আপেক্ষিক দ্বয়ের অনুপাত সিপি/সিভি, ওই যে আবার সেই পিভি, কিন্তু পি সিপি মাইনাস সিভি, সিপি/সিভি গামা। কাহিনী আছে। এখন এই যে গামাটা না, এই গামাটার কিছু কিছু মান আছে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা বা এই নির্দিষ্ট অনুপাতটা কত হবে জানো? সিপি/সিভি এর অনুপাত কত হবে এক মোল গ্যাসের ক্ষেত্রে? সেটা হচ্ছে 1.67। 2 মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে? 1.40। 3 মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে? 1.33। এটা কিন্তু বিশাল একটা অবজেক্টিভ ভাই, বিশাল অবজেক্টিভ ভাই। এখন কথা হচ্ছে আমার মনে রাখতে হবে কোনটা? সিভি এর মানটা মনে রাখতে হবে। সিভি এর মান হচ্ছে 3/2r। তাহলে আমরা সিপির মান পাবো। সিভি এর মান হচ্ছে 3/2r, এটা মনে রাখলে আমরা সবগুলোর মান বের করতে পারবো। সিভি এর মান আমরা লিখলাম 3/2r প্লাস সিপি এর মান পাচ্ছি আমরা কত? তাইলে 5/2r। বইতে দেয়া আছে ভাই, একটু একটু হালকা একটু নজর রাখলেই হবে। ঠিক তেমনই ভাবে সিপি = দ্বিমোল গ্যাসের ক্ষেত্রে 5/2r, আর বাই ওই আগেরটা 3/2r, ওই 3/2r দিলে আমরা মান পেয়ে যাচ্ছি। অ্যাড করে সবগুলো মান আমরা পাবো। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 1. আমি ঠিক সেইভাবে করতে পারতেছি না ভাই, সরি ফর দ্যাট। 1 মোল গ্যাসের জন্য গামা = 1.67, 2 মোল গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.40, আর 3 মোল গ্যাসের ক্ষেত্রে 1.33। তারপরে আমরা আরো একটা সূত্র পাবো, CV = r/γ-1। এটা ঠিক মানে আসে না খুব একটা, দেখি না আমি কোনো জায়গায় আসতে। CV = r-γ, মানে ও আচ্ছা, এই CP-CV না, CP-CV = r না, ওই সূত্রটাকে আমরা কনভার্ট করে নিব আর একটাতে। কিভাবে করবো আমি খাতায় দেখাবো ভাই? দেখো, CP-CV = r না, আমি সবগুলারই সিপি দ্বারা ভাগ করে দিব। CP/CV, CV/CV, r/CV এরকম ভাবে ভাগ করে দিব। দিলে দেখো একটা সিস্টেম করে আমি মানটা পাবো। এক 2 লাইনের ইকুয়েশন, জাস্ট মুখে মুখেই তো করা যায়। আমি রাখবো হচ্ছে শুধু সিভিটারে। ওয়েট দাও, আমি সবার সিভি দ্বারা ভাগ করব। সিভি দ্বারা ভাগ করবো আমরা সবাই। CP-CV = r, যে সূত্রটা আছে না, ওইটারে আমরা সিভি দ্বারা ভাগ করব। সিভি দ্বারা ভাগ করলে কি হবে? CP/CV এটা হবে গামা, আর CV/CV রে করলে হবে 1, আর r/CV হবে। সো ওই 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 ইকুয়েশন থেকে আমরা পাবো CV = r/γ-1। বুঝতে পারলে এবার? আমি যে বই দেখে অ্যানালাইসিস করে বের করে এলাম। এখন কথা হচ্ছে গামা এর ব্যবহারটা কি? গামা এর ব্যবহারটা কি আসলে? গামা এর মান থেকে গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে জানা যায়। একটি গ্যাস এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক তা জানা যায়।
এক্ষেত্রে গ্যাসের যেসব ক্ষেত্রে গ্যাসের মান গামা ইকুয়াল টু 1/4 সেটা দ্বিপরমাণু, আচ্ছা সেটা কথা না। গ্যাসের শব্দের বেগ গামার উপর নির্ভর করে। রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় চাপ এবং আয়তনের সম্পর্ক গামার উপর নির্ভর করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা ফালতু মানে কি বলে কমপ্লেক্স একটা জিনিস। ওই প্রক্রিয়াটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা গামা এর মান দ্বারা বুঝতে পারবো একটা গ্যাসের একটা কেমন অবস্থায় আছে একটা গ্যাস, দ্বিপারমাণবিক নাকি ত্রিপারমাণবিক, বহুপারমাণবিক মানে ত্রিপারমাণবিক, যাই হলো। তারপরে আমরা গ্যাসের শব্দের বেগের মান নির্ণয় করতে পারবো। গ্যাসে শব্দের বেগের মান গামার উপর নির্ভর করে, এবং সেই সূত্রটা হচ্ছে v ইকুয়ালস টু গামা ইন্টু পি বাই পি। পি বাই পি, কিন্তু উপরে হচ্ছে পি কিন্তু নিচে হচ্ছে আলাদা জিনিস, সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, ডেন্সিটি। তাহলে v ইকুয়ালস টু রুট ওভার গামা ইন্টু পি বাই গ্যাসের ডেন্সিটি। এটা থেকে পাওয়া যাবে গ্যাসের ভিতরে বেগ। গ্যাসের ভিতরে শব্দের বেগ পাবো হচ্ছে v ইকুয়ালস টু গামা ইন্টু পি, গ্যাসের ভিতর গ্যাসের চাপ বা গ্যাসের আয়তন, গ্যাসের ঘনত্ব। আবার বলি, গ্যাসের ভিতরে শব্দের বেগ আমি কিভাবে পাবো? v ইকুয়ালস টু রুট ওভার গ্যাসের বেগ ইকুয়ালস টু রুট ওভার গামা ইন্টু গ্যাসের চাপ বাই গ্যাসের আয়তন। ডান? ইজ ইট ডান? গামার মান আণবিক মানে ওইটা তো জানলাম। গামার মান থেকে আমরা একাণবিক, দ্বিআণবিক নাকি ত্রিআণবিক বা বহু পরমাণবিক সেটা আমরা জানতে পারি। আর রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক গামার উপর নির্ভর করে। ঠিক আছে? সো ক্লাস মেবি অনেকটা বড় হয়ে গেছে, সো 30 মিনিটের বেশি হয়ে গেছে। এখন আমরা খুব বেশি ইন্টেন্সিভ ইনফরমেশন এখনো দিতে পারিনি, সো আশা করি নেক্সট ক্লাসে দিতে পারবো। সবগুলো আসলে সবসময় ক্লাস ভালো হয় না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হয়তো নেক্সট ক্লাসটা বেটার হবে, আরও ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করবো, একটু আরও ফ্লুয়েন্টলি পড়ার চেষ্টা করবো। সো সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, পাওয়ার ক্লাস।